নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি অংশুমান আচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই হেডলাইন্স। অবশেষে ইস্তফা দিলেন এন বীরেন সিং। রবিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই মণিপুরের মুখ্যমন্ত্রী পদে পদত্যাগপত্র তুলে দেন তিনি। মাও দমনে ফের বড় সাফল্য ছত্তিশগড়ে। বিজাপুরে খতম ৩১ জন মাওবাদী, গুলির লড়াইয়ে শহীদ ২ জওয়ানও। শিলচরে হিন্দু মিলন মন্দিরের ধর্মীয় সমাবেশে হিন্দু একতার ডাক ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের। মণিপুরের থৌবাল জেলার আইআরবি ফাঁড়িতে ঢুকে অস্ত্র গোলাবারুদ লুট বন্দুকধারীদের। এবারে বিস্তারিত খবর। মণিপুরে দীর্ঘ প্রায় পৌনে ২ বছরের বিভৎস জাতি দাঙ্গার সময় বারবার বীরেন সিং এর অপসারণের দাবি উঠেছে রাষ্ট্রপতি শাসনেরও। মণিপুরের মৈতেই কুকি দাঙ্গায় কয়েকশো লোকের প্রাণহানি হয়েছে, ঘরছাড়া হয়েছেন কয়েক হাজার। দেশ তো বটেই, বিদেশেও মণিপুরের জাতি দাঙ্গা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে বিজেপি শাসিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন তো দূর, মুখ্যমন্ত্রী বদলের পথেও এতদিন হাঁটেননি অমিত শাহ। কিন্তু সম্প্রতি বীরেন সিং এর একটি অডিও টেপ ফাঁস হয়ে যায়। অভিযোগ, ওই টেপে বীরেনের জাতি দাঙ্গায় উস্কানিমূলক বক্তব্য ছিল। সুপ্রিম কোর্ট টেপটির সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছে। অন্যদিকে মণিপুরে শাসক দলের অভ্যন্তরেও বীরেন সিং এর অপসারণের দাবিতে চাপ বাড়ে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর। বিধানসভার স্পিকার টি সত্যব্রতের নেতৃত্বে বিক্ষুব্ধরা বৈঠক করেন অমিত শাহের সঙ্গে। শনিবার রাতে জরুরি তলবে বীরেন সিংকে দিল্লি ডেকে পাঠান অমিত শাহ। রবিবার দুপুরে শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে টানা ২ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন বীরেন সিং। সেখানেই ঠিক হয়ে যায় তাঁর ললাট লিখন। বৈঠক থেকে বেরিয়েই ফিরে আসেন তিনি ইম্ফলে। সেখানে রাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন বীরেন। কে হবেন তার উত্তরসূরি? সত্যব্রতের নামই রয়েছে তালিকার শীর্ষে। তবে শাহের সঙ্গে বৈঠকে বীরেন তার উত্তরসূরি নিয়ে কোনো শর্ত বা প্রস্তাব দিয়েছেন কিনা সেটা স্পষ্ট হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই। রবিবারের আরও একটি বড় খবর এসেছে ছত্তিশগড়ের বিজাপুর থেকে। ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্তবর্তী বিজাপুরের ইন্দ্রবতী ন্যাশনাল পার্কে বিপুল সংখ্যায় মাওবাদীরা একত্রিত হয়েছে বলে খবর আসে। সেই মতো প্রস্তুতি নেয় বিজাপুর ডিআরজি, এসটিএফ ও বস্তার ফাইটার জওয়ানরা। শনিবার রাতেই যৌথ বাহিনীর প্রায় ১,০০০ জওয়ানের বিশাল দল গোটা এলাকা ঘিরে শুরু করে তল্লাশি অভিযান। কার্যত চক্রবুহে বন্দি মাওবাদীরা পিছু হঠার জায়গা না পেয়ে বেপরোয়াভাবে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। রাতভর দীর্ঘ গুলির লড়াইয়ের পর রবিবার সকালে পুলিশের তরফে জানানো হয় এই সংঘর্ষে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহীদ হয়েছেন ২ জওয়ানও। পাশাপাশি মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন আরও ২ জওয়ান। এয়ারলিফট করে দ্রুত তাদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশে এনেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। হিন্দু বাঁচলেই দেশ বাঁচবে, এই আওয়াজ তুলেই শিলচরে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন ভারত সেবাশ্রম সংঘের পশ্চিমবঙ্গের সন্ন্যাসী স্বামী কার্তিক মহারাজ। পদ্মশ্রীপ্রাপ্ত এই কার্তিক মহারাজ এদিন বলেছেন, হিন্দুরা হাতে চুরি পরে বসে আছে বলেই নানা দিক থেকে ভারত দখলের চক্রান্ত চলছে, চরম নির্যাতন চলছে বাংলাদেশেও। তাই হিন্দুকে ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে শক্তি প্রয়োগ করে চক্রান্ত ভেস্তে দিতে হবে। হিন্দুর আত্মা শ্রীমদ্ ভাগবত গীতাকে লাল শালু কাপড়ে বেঁধে না রেখে, পুজো আর প্রণাম না করে, এর সারমর্ম উদ্ধার করে হিন্দুর অস্তিত্ব রক্ষায় হিন্দু জাতি গঠনে নামতে হবে সবাইকে। রবিবার ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শিলচরে আয়োজিত হিন্দু সম্মেলনে একথাই বলেন সংঘের পশ্চিমবঙ্গের বিতর্কিত সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামে বিশেষ পরিচিত। ধর্ম শ্রীমদ্ ভগবত গীতায় 16 অধ্যায় আছে দৈবী বিভাগ সম্পদ যোগ, সেখানে আসরিক সম্পদ আর দৈবী সম্পদের কথা উল্লেখ আছে। তাই এই দুটি মত জগতে, এই দুটি মতের কখনো মিলন হয় না। আইআরবি ফাঁড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট। মণিপুরের থৌবাল জেলার একটি ফাঁড়িতে ঢুকে বন্দুকধারীরা এসব অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায়। বেশ কয়েকটি গাড়িতে করে হানা দিয়েছিল বন্দুকবাজ দলটি। ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলার কাকমাইয়ের একটি ফাঁড়িতে। হানাদাররা আইআরবি এবং মণিপুর রাইফেলসের কর্মীদের কাছ থেকে কম করেও 6টি এসএলআর এবং 3টি একে সিরিজের রাইফেল লুট করে নিয়ে যায়। পুলিশ এবং আসাম রাইফেলস কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে,
বিষয়টির তদন্ত করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। কেশব স্মারক সমিতির ব্যবস্থাপনায় আজ শিলচরে অনুষ্ঠিত হয়েছে অষ্টম প্রীতম ভট্টাচার্য স্মারক বক্তৃতা। শিলচর জিসি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই স্মারক বক্তৃতানুষ্ঠান ভারত মাতার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন কেশব স্মারক সমিতির সভাপতি মৃদুল কুমার ধর, প্রয়াত প্রীতম ভট্টাচার্যের বাবা বিশিষ্ট শিক্ষাবিদ শঙ্কর ভট্টাচার্য এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক জ্যোৎস্নাময় চক্রবর্তী। এই অনুষ্ঠানের ধারা মেনে 2023-24 শিক্ষাবর্ষের নির্ধারিত 6টি বিভাগে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাষ্ট্রবিরোধী বিমর্ষ ও তার মায়াজাল বিষয়ের ওপর বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট সামুদ্রিক প্রকৌশলী ও দেশখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের কর্ণধার সপ্তর্ষি বসু। তিনি বলেন, মূলত মানুষের চারিত্রিক ও নৈতিক স্খলনের কারণেই নানা ধরনের বিমর্ষের তৈরি হয়েছে। এগুলো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কি বিদ্যার অর্থী বার করে দিচ্ছেন, কি তারা পরীক্ষার্থী, কি তারা জাস্ট কিছু সিভিল সার্ভিসেস এক্সামিনেশন আর চাকরির জন্য কিছু এক্সামিনেশন পাস করতে যাচ্ছেন। মূল মোটিভ কি? যখন আমি একটা স্টেজ থেকে বলছি যেখানে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গড পার্টিকেল নিয়ে রিসার্চ করতে যাচ্ছিল, সেখানে আমার শায়লা রশিদও মনে পড়ে। জেএনইউ মঞ্চ থেকে বলে, ভারত তেরে টুকড়ে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আমি দেখতে পারি শাহিনবাগের প্রোটেস্ট, জাট আন্দোলন, কোরেগাঁও পার্ক, এই সমস্ত দেশদ্রোহী আন্দোলনের মধ্যে আজকে আমাদের যুবাদের ডেকে নিয়ে চলে আসা হচ্ছে। আজকে আমাদের বিদ্যালয়, আমাদের কলেজ স্টুডেন্ট পলিটিক্সের আখড়া হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রকমের ফাউন্ডেশনে তাদের বিভিন্ন রকমের স্কলারশিপ দেওয়া হচ্ছে। রিসার্চের নামে দেশদ্রোহী লিটারেচার পরিবেশন করা হচ্ছে। সোশিওলজিক্যাল রিসার্চের মধ্যে 80% রিসার্চ অ্যান্টি ব্রাহ্মণিক্যাল সাপ্রেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, দ্য কন্ডিশন অফ মাইগ্রেটরি লেবার ইন আরবান ক্লাসিফিকেশন সোসাইটি ইত্যাদির মতো ভুয়ো রিসার্চের উপর আমাদের দেশের ট্যাক্স পেয়ারদের কোটি কোটি টাকা বিনিময় করা হচ্ছে। এবারে খেলার খবর। নিজেদের মাঠ পরিচর্যার জন্য নতুন লন মোয়ার কিনল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। রবিবার ইটখলা মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঘাস কাটার এই মেশিনের উদ্বোধন করেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। উপস্থিত ছিলেন শিলচর ফুটবল একাডেমির সিইও সুবিমল ধর, স্টুডেন্টস এসির সচিব সমর রায়, মেডিল্যান্ড নার্সিংহোমের কর্ণধার ডাক্তার কুশল কর, ইটখলা এসি সহসভাপতি উদয় সিং, দীপন দেওয়ানজি, অরিজিৎ বিশ্বাস, সঞ্জু দে প্রমুখ। ইটখলা মাঠে অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানান, মাঠ পরিচর্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় লন মোয়ারটি লটারি থেকে পাওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। কিছুদিন আগে লাকি ডোনেশন কুপনের খেলা আয়োজন করে ক্লাব। এ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে লন মোয়ার কেনা হয়। এটির দাম পড়েছে ৭৫,০০০ টাকা। এছাড়া লটারি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে 23 গাড়ি মাটি আনা হয়েছে। এই মাটি দিয়ে মাঠ সমান করা হবে। মাঠে ঢোকার গেটের সামনে ঢালাইয়ের কাজও হয়েছে লটারির অর্থে। ইটখলা ক্লাবের উন্নয়নে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও প্রাক্তন বিধায়ক দিলীপ পালের অবদানের কথা উল্লেখ করেন বিজেন্দ্র। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তিনি। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ডিভিশন ক্রিকেট লিগে রবিবাসরীয় ম্যাচে জয় পেল ইটখলা স্পোর্টিং। আজ তারা 19 রানে পরাস্ত করে তারাপুর অ্যাথলেটিক ক্লাবকে। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ইটখলা 31 ওভার 1 বলে সব উইকেট হারিয়ে 146 রান করে। দলের পক্ষে সবচেয়ে বেশি 20 রান করেন রোহিত দাস। বিপক্ষের দেবকিশোর সেনগুপ্ত, সন্তোষ ঘোষ 3টি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে তারাপুর 127 রান করে 34 ওভারে। 32 রান করেন সজল পাল, রোহিত ধোবি, রাহুল সিং, রোহিত দাস, রোহন কুমার দাম 2টি করে উইকেট দখল করেন। বার্তালিপি খবর আজ এ পর্যন্তই। শুভরাত্রি।